ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন সেই রাতে, রচনায় বেলা দেবী। আমি সুজিত, বিমল, সমীর, মানস। আমরা 5 বন্ধু। আমাদের অন্যতম বন্ধু ধীমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়নসুখে গিয়েছিলাম তার বিয়ের বৌভাত উপলক্ষে। সেই স্কুল জীবন থেকেই আমাদের 6 জনের মধ্যে বন্ধুত্ব। স্কুলে একসঙ্গে পড়তাম, কলেজ জীবনেও একসঙ্গে কাটিয়েছি। তারপর আজ বছর 3-4 গাঁট ছড়ার গিট খুলেছে। মানে যে যার কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ধীমানদের প্রচুর জমি জিরেত। বিএ পাশ করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে। সে বিশেষ অনুরোধ করে আমাদের 5 বন্ধুকে লিখেছে, একে অজ পাড়াগা, তারপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থেই যাকে বলে চাষা। এতে যদি তোদের মানের হানি না হয় তবে অবশ্যই আসিস। একে শ্রাবণ মাস, বর্ষা, তাই হচ্ছে পাড়াগা। যাবার ইচ্ছে ছিল না, শুধু ধীমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাব বলে মনস্থির করলাম। আমাদের দলের মধ্যে ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে। সমীর বলল, বউ হচ্ছে রে, কিন্তু সেদিনই আমাদের ফিরতে হবে। আমার মোটেই ছুটি নেই, অফিসে গোলমাল চলছে। অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি। মানুষ বলল, আমারও সেদিন ফিরতে হবে ভাই, জরুরি কাজ রয়েছে। এদিকে আমি, বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারতে ঘুরতে যাব বলে ঠিক করেছি। 1 মাস আগেই টিকিট কাটা, রিজার্ভেশন সব হয়ে গেছে। ধীমানের বৌভাত বুধবার আর আমাদের রওনা হতে হবে শুক্রবার। সন্ধ্যের দিকে ট্রেন, কাজেই বৌভাত সেরে সেদিনই রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসার ব্যাপারে সবাই একমত। বৌভাতের দিন ভোরের ট্রেনে রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে 3টে রিক্সা নিয়ে চললাম 5 জনে। মিনিট 15 চলার পর রিক্সা দাঁড়িয়ে গেল। রিক্সাওয়ালা বলল, এই রিক্সা যাবে না বাবু, যাবার পথ নাই। আমরা নেমে পড়লাম। জিজ্ঞেস করলাম, তা এখান থেকে নয়নসুখ কত পথে? তা বাবু 8 মাইলটা তো হবো। এই আলপথ ধরে সোজা চলে যান, পৌঁছে যাবেন। দুদিকে ধান ক্ষেত, মাঝে সরু আলপথ, পাশাপাশি দুজনের চলার উপায় নেই। আমরা লাইন ধরে হাঁটছিলাম। পথের দুপাশে কোথাও কোথাও খানা ডোবাও রয়েছে। হাঁটছি তো হাঁটছি। বিমল বলল, ধীমানটার বাড়ি কোন ধ্যান ধারে গোবিন্দপুরে রে ভাই? ও কি রাস্তা দেখেছিস? সুজিত বলল, হ্যাঁ দাদা, মোটেই 8 মাইল রাস্তা নয়, মাইলখানেক হবে মনে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত অনেকটা পথ ঠেঙিয়ে আমরা ধীমানের বাড়িতে গিয়ে উঠলাম। আমাদের দেখে ধীমান খুশিতে কলরব করে উঠল, আরে আয় আয়, তোরা সবাই এসছিস দেখছি। আমি তো ভাবতেই পারিনি যে আসবি। ওফ ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। ধীমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে যেন ভেবে পাচ্ছে না। এই চা এলো, পরেক্ষণে বাটি ভরা এত এত সরশুদ্ধ দুধ নিয়ে আসছে। চুমুক দিয়ে দেখি ক্ষীরের গন্ধ, ঘরের গরুর দুধ। দুপুরে পাতে চা একখানা মাছ ভাজা ফেললো, ওজন হবে কম করে 250 গ্রাম। সব নাকি পুকুরের মাছ, সদ্য দল থেকে তোলা, একদম টাটকা। খেতে যে কি চমৎকার স্বাদ। সময়টা শ্রাবণ মাস। বিকেল 4টে নাগাদ আকাশ কালো করে মেঘ জমল। তারপর সে কি তেড়ে বৃষ্টি, সেই সঙ্গে জোর হাওয়া, ঝোড়ো হাওয়া। সুজিত বলল, কি দারুণ দুর্যোগ করলো রে, ফিরবো কেমন করে? ধীমান বলল,
দাদা, আজকে যাবি কি রে? থেকে যা, যাওয়ার কথা কাল ভেবে দেখা যাবে। আমরা রাজি হলাম না। রাত 11টায় লাস্ট ট্রেন। বউ ভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা বাবা ভাই বোনদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত 9টায় বেরিয়ে পড়লাম। সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাও ধরে এসেছিল। আবার সেই আলের পথ দিয়ে চলেছি। এবারের যাত্রা আরও কঠিন। তখন ছিল দিনের আলো, পথ শুকনো, আর এখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি হয়ে যাবার দরুন পথ পিছল, কাদায় পা বসে যায়। বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি। পাড়া গায়ে আসছি সেটা যে খেয়াল করা হয়নি। খানিকটা রাস্তা যেতেই আবার প্রচণ্ড বৃষ্টি নামলো, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, একেবারে সোনায় সোহাগা আর কি। হঠাৎ যেন একটা চিৎকার শুনতে পেলাম। আমি ছিলাম সবার আগে। বললাম, কে চিৎকার করে উঠলো মনে হচ্ছে? পেছন থেকে ওরা বলল, কই না তো, আমরা কিছু শুনিনি। আর শোনা যাবেই বা কি করে, যা বৃষ্টি আর যা হাওয়ার শব্দ। যাবার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, কিন্তু ফেরার পথে রিক্সাও পাওয়া যায় না। তার মানে পুরোটাই হেঁটে যেতে হবে। বড় রাস্তায় পড়ে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই গোটা এলাকাটা অন্ধকার। অন্ধকারেও এবার আমাদের খেয়াল হলো যে দলে আমরা 4 জন আছি, আর একজন কই? কারোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞেস করতেই একে একে সাড়া দিল সুজিত, বিমল, সমীর। মানুষ? মানুষ কোথায়? মানুষ সবার পেছনে আসছিল, তবে সে কি খুব বেশি পিছিয়ে পড়েছে? হঠাৎ আমাদের সামনের দিকে অনেকটা তফাৎ থেকে মানুষের সাড়া পাওয়া গেল। এই তো, আমি আগে আছি, তোরা আয়। তাজ্জব ব্যাপার, আলের সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আরেকজনের যাওয়ার জো নেই। মানুষ সবার পেছন থেকে আগে গেল কি করে? আমরা আবার হাঁটতে লাগলাম। মানুষ আগে আর আমরা পেছনে। এই দুর্যোগে পেছল পথে পা টিপে টিপে হাঁটতে গিয়ে আমাদের পাক্কা 2 ঘন্টা সময় লেগে গেল স্টেশনে পৌঁছতে। স্টেশনে পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর 1 মিনিট বাকি। দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লাম। যাবার পথে ফিরতি টিকিট কেটে রেখেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গে গাড়িটা দুলে উঠল। আবার দেখলাম আমরা 4 জন। মানুষ ওঠেনি। আরে, মানুষ তো ওঠেনি, ট্রেন ছেড়ে দিয়েছে যে। দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ। হাত নেড়ে চেঁচিয়ে বলল, ভাবিস নে, আমি পাশেই উঠছি। ও লাফিয়ে অন্য কামরায় উঠলো দেখতে পেলাম। বিমল বলল, উফ, মানুষটা যে উল্টো পাল্টা কাণ্ড শুরু করেছে না, দেখ তো। এই দেখি সবার পেছনে, আবার এই দেখি সবার আগে। আমাদের আগে হেঁটে এলো, আমরা উঠে পড়লাম, ও আর নাকি উঠতে পারলো না। আমি বললাম, উঠেছে অন্য কামরায়। রাতের ট্রেন, ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। বৃষ্টিতে একেবারেই ভিজে গিয়েছিলাম। কিট ব্যাগ থেকে তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামা কাপড় পাল্টে আয়েশ করে বসলাম। সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে, তারপর এতটা হাঁটার পরিশ্রম। গাড়ির দুলুনিতে ঢুলতে ঢুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া পৌঁছে গেল। মানুষের সঙ্গে আর যোগাযোগ হলো না। সমীর বলল, মানুষটা এমন ইয়ার্কি শুরু করলো কেন রে? ওর কি হয়েছে বলতো? আমরা যে যার বাড়ি ফিরলাম। শুক্রবার সকালেই সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম। ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ পাওয়া গেছে পরদিন সকালবেলা। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল। ওরা এই মৃতদেহ শনাক্ত করে। ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা ঠিকই শুনেছিলাম। পা হড়কে ডোবায় পড়ে যাওয়ার সময় মানুষই চিৎকার করে উঠেছিল। মানুষ সাঁতার জানতো না, তাই ডুবে মরল।
সে আমাদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এবং সেই সময়ে প্রচণ্ড দুর্যোগ চলছিল বলে এত বড় ঘটনাটা ঘটে গেল, অথচ আমরা টেরও পেলাম না। কিন্তু আমি কি দেখলাম? আমি একা নই, আমরা সবাই দেখেছি। চোখের ভুল কি সবার একসঙ্গে হয়? ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।